আমাদের এখানে এই যে টোটাল যে কমিউনিস্ট মুভমেন্টের মানে ক্রাইসিসটা যদি আমরা দেখি, প্রেসক্রিপশন ছিল দুইটা, একটা মস্কোর, একটা বেজিংয়ের। রাজনীতি যারা করেন তারা মনে করেন তিনি ক্ষমতাকে চ্যালেঞ্জ করেছেন, তিনি সত্যি একজন প্রকৃত বিপ্লবী ছিলেন। কিন্তু আপনার বইয়ের নামের মধ্যে লাল সন্ত্রাস কেন আছে, এটা নিয়েও তারা খুব আপত্তি করেছিলেন। লাল সন্ত্রাস কেন হবে? আপনার কি মনে হয়, তাকে যদি আপনি নির্মোহভাবে দেখতে যান, আসলেই কি তিনি ওই ধরনের নেতা ছিলেন যে বাংলাদেশকে বদলে দেওয়ার মতো? আসলে হয় কি, আমরা যখন তরুণ মানে বিশ্ববিদ্যালয়ে পড়ি, ওই সময়ের মানে 60-এর দশকের শেষ দিকে, 70 দশকের শুরুর দিকে, ওই সময়ে তরুণদের মধ্যে ক্রেজ দুইজনকে নিয়েছিল। এটা কি অন্য কারণেও যে কমিউনিজম, চে গেভারা, ফিডেল ক্যাস্ট্রো এত তরুণদের কাছাকাছি, মধ্যে এই মানে কারণে এই যে একটা আপনারা ভেবেছিলেন উনি তাদের মতো? না, ওই সময়ের আপনি মানে পটভূমিটা চিন্তা করেন, 69-এর একটা হ্যাঁ, গণ আন্দোলন বিশাল হচ্ছে, বিস্ফোরণ, স্বাধীনতার তাই না? চেতনায় মানুষ। এইটা আমাদেরকে অস্থির। অনেক অনেক এগিয়ে দিয়েছে, আমাদের মানে মন মানসিকতা, দৃষ্টিভঙ্গি। হ্যাঁ, তারপরে 71। ফলে যেটা হয়েছে, এবং ওই সময়ে কিন্তু এই দুইজন কথা আমরা শুনি, এবং দুইজনের একজন স্বাধীনতা যুদ্ধের একদম পক্ষে, আরেকজন কিন্তু বলছেন যে স্বাধীনতা যুদ্ধ দরকার নাই। এটা আসলে কামড়াকামড়ি। না 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 না, এটা উনি বলে নাই। তাদের মধ্যে অনেক বিভাজন ছিল। যেমন সিরাজ শিকদারকে নিয়ে আমি বলি যে পেয়ারা ওনারা তো বাগান, পূর্ব বাংলা বলেছেন যে এটা পূর্ব বাংলায় আছে, এখনো স্বাধীন হয় নাই। পূর্ব বাংলাই বলেছে, আরো অনেকেই বলেছে, কেউ কেউ তো পূর্ব পাকিস্তানও বলেছে, সেটা আমি ধরবো না। কিন্তু বাংলাদেশ যে মানে এই পূর্ব বাংলা যে পাকিস্তানের উপনিবেশ, এবং এই যে জাতীয় যে দ্বন্দ্বটা, এটার যে মীমাংসাটা জরুরি, এটা তো উনি প্রথম বলেছেন। অন্তত ইন লিটারেচারে আমরা সেটা পাই 68 সালে, পূর্ব বাংলা শ্রমিক আন্দোলনের থিসিসে এটা আছে। তারপরে ধরেন মুক্তিযুদ্ধের সময় তিনি সংগঠিত করেছেন এই বরিশালের পেয়ারা বাগানে একটা রেজিস্ট্যান্স মুভমেন্ট। পরে সেটা টিকে নাই বেশি দিন। একদিকে পাকিস্তানি সৈন্যদের আক্রমণ, অন্যদিকে শর্ষিনার মাদ্রাসার ছাত্ররা গিয়ে সব গাছ টাছ কেটে ফেললো। তারপরে এটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। ওখানে একটা সমস্যা ছিল, ওনার রাজনীতিটা ছিল অনেকটা জনবিচ্ছিন্ন, ক্যাডার ভিত্তিক। ফলে হচ্ছে কি, মানুষের মধ্যে সে আলোড়নটা তৈরি করতে পারে না। মানে জনসংযোগ ছাড়াই বা জনগণের সাথে যোগাযোগ ছাড়াই হ্যাঁ, তিনি কি এক ধরনের সাময়িক একটা আন্দোলন করছিলেন? না, ওনারা তো ওনাদের থিসিসই ছিল গণসংগঠন করা যাবে না। তো গণসংগঠন না করলে তো মানুষ তো ওনাদের ভাষাগুলো বোঝে না। অন্যদিকে আপনি দেখেন যে সিরাজ আলম খানের মানে ক্ষমতার ভিত্তিটা কি, মূলত ছাত্রলীগ। ছাত্রলীগ ছিল একটা গণসংগঠন, তার বিশাল বিস্তৃতি। 69-70 সালে আমরা দেখলাম যে বিভিন্ন ছাত্র সংগঠনের ছাত্র প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগের জয় জয়কার। ফলে একটা জনসংযোগ আসছে। তো যেই ছেলেটা ছাত্রলীগ করে, সে তো তার পরিবারে, তখন তো একটা গ্রামে হয়তো একজন কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার প্রভাব, তার অপিনিয়ন মেকার হয়ে গেছে ওই সময়। ওইটা এখানে একটা ডিফারেন্স আছে, যে একটা গণসংগঠনের ভূমিকা একটা আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে। তো সেই ভূমিকাটা যেটা হচ্ছে ওই নকশালবাড়ি আন্দোলনের যে ফল আউট যেটা, সেখানে তারা গণসংগঠনের ভূমিকাটাকে অস্বীকার করেছে এবং বলেছে এটার দরকার নাই। ফলে ওই থিসিসটা যারা গ্রহণ করেছে তারা কিন্তু জনবিচ্ছিন্ন হয়ে গেছে। তো ফলে যেটা হয়েছে আপনি দেখবেন, যেটা আমরা দেখলাম। আপনার কি মনে হয় যে তত্ত্ব নিয়ে বেশি জোর দেওয়ার কারণে এই আন্দোলনগুলি বা এই নেতৃত্ব ব্যর্থ হয়েছে? শব্দ এবং এই কনসেপ্টগুলো আসলে তো আমাদের দেশজ না। তো আমাদের এখানে এই যে টোটাল যে কমিউনিস্ট মুভমেন্টের মানে ক্রাইসিসটা যদি আমরা দেখি, প্রেসক্রিপশন ছিল দুইটা, একটা মস্কোর, একটা বেজিংয়ের। তো সরাসরি কিন্তু মস্কোপন্থীদের সাথে মস্কো সম্পর্ক ছিল, পিকিংপন্থীদের সাথে পিকিংয়ের কোনো সম্পর্ক ছিল না। এটা কোনোদিন পিকিংয়ে যায় নাই, ওদের কোনো নেতার সাথে দেখা হয় নাই, কথা হয় নাই। এদের যোগাযোগটা ছিল পিকিংপন্থী পশ্চিমবাংলার রাজনীতিবিদদের সঙ্গে, এবং সেভাবেই কিন্তু তারা হয়েছে। ফলে যেটা হয়েছে, ওই ইমিটেট করতে গিয়ে, অনুকরণ করতে গিয়ে একটা মধ্যে পড়ে গেছে।